ক্লাসের মধ্যে দুটো বাচ্চা খুব ঝগড়া করছিল। এমন সময় শিক্ষক মহাশয় এসে তাদেরকে ঝগড়া থামিয়ে দিলেন এবং বললেন, আজ থেকে তোমরা দুজন বন্ধু হলে, আজ থেকে তোমাদের মনের মিল যেন থাকে। দেখো, এই যে দুজন বন্ধুর মধ্যে যে মনের মিলন হয় তা নয়, একটা শব্দের মধ্যেও বর্ণের সাথে বর্ণের মিলন হতে পারে। কিভাবে একটু লক্ষ্য করো। এই যেমন লিখলাম যুক্ত আলয়। দেখো ভালো করে লক্ষ্য করো, এই বিদ্যার আ, আলয়ের আ, এই দুটো আ মিলে একটা আতে পরিণত হয়েছে। তাহলে দাঁড়াবে কি ভাষাটা, বানানটা কি দাঁড়াবে? বিদ্যা লয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ও আ এবং আ মিলে হয়েছে একটা আ। এই আটা আমাদের একটা শব্দের সাথে যোগ হয়ে গেছে। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ বর্ণের সাথে বর্ণের মিলন হয়ে একটা বর্ণতে পরিণত হয়েছে। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি। এই মিলন ব্যাপারটা রয়েছে সন্ধিতে। তাহলে আমরা সন্ধি নিয়ে আজকে আলোচনা করব, ঠিক তো? তাহলে এইখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যেতে পারি, সন্ধি কাকে বলে। আমি লিখে দিচ্ছি, পরস্পর সন্নিহিত, মানে কাছাকাছি আসা পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। আমি লিখে দিচ্ছি সন্ধি, সন্ধি বলে। এই সন্ধি কথার অর্থ কি? তাহলে সন্ধি কথার অর্থ হচ্ছে এখানে মিলন হয়েছে, তাই সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন। এবার আমরা জানবো এই সন্ধিটা আমরা কেন শিখবো। সন্ধি কি শেখার জন্য ওই পরীক্ষায় পড়বে এই জন্য শিখবো, না সন্ধির সত্যি কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, অবশ্যই সন্ধির কিন্তু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো আজকে আমরা জেনে নেব। সন্ধি আমরা কেন শিখবো? সন্ধির উদ্দেশ্য হচ্ছে, এক, শব্দের বানান সঠিক কিনা জানতে পারি। সন্ধি যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে বানানটাও সঠিকভাবে আমরা জানতে পারবো। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, একটা এই যে রবীন্দ্রনাথ, র বৈদীর্ঘই দন্ত নয় দৈর্ঘলা, এই রবীন্দ্রনাথ বানানটা ঠিক না এই রবীন্দ্রনাথ বানানটা ঠিক? কোন বানান ঠিক? দেখো আমি এই বানানটাকে প্রথমে ভাঙছি। এই রবীন্দ্র বানানকে ভাঙলে দাঁড়াবে র বয়সী রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র। আর এই বানানটাকে ভাঙলে দাঁড়াবে র বয়সী রবি যুক্ত ইন্দ্র। লক্ষ্য করো, এই র বয়সী রবির কথার একটা অর্থ আছে। রবি মানে সূর্য, ইন্দ্র মানে দেবরাজ ইন্দ্র। এরও মানে আছে, এরও মানে আছে। এই র বয়সী হর্ষইকার আর ইন্দ্রর হর্ষই, এই দুটো হর্ষইকার মিলে হয় এই দীর্ঘইকার বা এই দীর্ঘই। তাহলে এই দীর্ঘইটা এখানে দুটো মিলে যেহেতু দীর্ঘইকার হয়েছে, সেটাই এখানে যোগ হয়েছে বয় দীর্ঘইতে। সুতরাং এই বানানটা সঠিক। এই দুটো মিলে কিন্তু নিশ্চয়ই দীর্ঘইকার হবে, কিন্তু এখানে দীর্ঘইকারটা নেই, সুতরাং এই বানানটা ভুল হবে। এবার আমরা চলে যাচ্ছি সন্ধি উদ্দেশ্য, সন্ধি শেখার যে উদ্দেশ্য দ্বিতীয় পয়েন্টে। কি 2 নম্বর পয়েন্ট হলো স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা। বিষয়টা কি না, সহজ একটা শব্দ সহজের জন্য, সহজ উচ্চারণের জন্য আমরা সন্ধি শিখবো। কেমন? ধরো আমি যদি বিদ্যালয় কথাটাকে ভাঙি, বিদ্যাযুক্ত আলয় কথাটা আসবে, সমান কি দাঁড়াবে? বিদ্যালয়, ঠিক তো? আচ্ছা, আমরা যখন কথা বলি তখন কি হয় বলি? মা আমি বিদ্যালয়ে যাব, এটাই বলি না মা আমি বিদ্যা আলয়ে যাব? কোনটা বলি? নিশ্চয়ই আমরা বিদ্যালয় কথাটা বলি। কেন বলি না, সহজ প্রবণতার জন্য, সহজভাবে উচ্চারণ করার সুবিধার্থে আমরা বিদ্যালয় কথাটা বলি। কখনো বিদ্যা আলয়ে যাব এই কথাটা আমরা বলি না। এক হলো। দ্বিতীয় হচ্ছে, দেখো, তৃতীয় হচ্ছে ধ্বনিগত মাধুর্য। ধ্বনিগত মানে শুনতে যেটা সুন্দর লাগবে, ভালো লাগবে, সেটা নিশ্চয়ই বিদ্যা আলয়ে যাবো এই কথাটা বলি না, বিদ্যালয়ে যাব এই কথাটা বললে আমরা বেশি শুনতে ভালোবাসি এই ধরনের কথাগুলোকে। বিদ্যালয়, হিমালয়, কি? তাই এই দিক দিয়ে আমরা কিন্তু আমরা সন্ধিটা শিখবো। সন্ধিটা এই জন্য আমরা এই 3টি কারণের জন্য, এবং আরো অন্যান্য কারণগুলো রয়েছে, তবে এই 3টি কারণের জন্য আমরা কিন্তু সন্ধিটা শিখবো। এবার আমরা চলে যাব সন্ধিকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। সন্ধিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন স্বরসন্ধি,
স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা আছে বিসর্গ সন্ধি। এবারে চলে আসছি স্বরসন্ধি কাকে বলে। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। স্বরবর্ণের সাথে স্বরসন্ধি বলে। যেমন দেখো, যেমন একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, বিদ্যা যুক্ত আলয়। এক্ষেত্রে কি হচ্ছে? বিদ্যালয়, ঠিক না? বিদ্যালয়। এখানে লক্ষ্য করো, এখানে বিদ্যার আ এবং আলয়ের আ, এই দুটো আ কিন্তু অবশ্যই স্বরবর্ণ। তাই স্বরবর্ণের সাথে মিলন হয়েছে বলে এই স্বরবর্ণ ঘটিত যে সমস্ত বর্ণগুলো মিলন ঘটবে এবং যে সমস্ত শব্দ তৈরি হবে সবগুলো কিন্তু সবই স্বরসন্ধি হবে। যদিও আমি আজকে আমরা এই স্বরসন্ধি নিয়ে আজকে আলোচনা করব, যেহেতু আমরা কিন্তু ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তোমরা বড় হলে আরো জানবে। আরেকটা কথা, এই স্বরসন্ধির বিষয়ের খুঁটিনাটি মানে আমি সবটা তোমাদের পড়াবো না, কিছুটা অংশ পড়াবো। আর যারা বেশিটা জানতে চাও, আরো নিখুঁতভাবে জানতে চাও, তারা কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। হ্যাঁ, ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেখানে সেই চ্যানেলটার নাম হচ্ছে পাঠতরী, পাঠ। এই পাঠতরী চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ওখানে এই পাঠতরীর কথা লিখলে ওই চ্যানেলটা বেরিয়ে আসবে। ওখানে কিন্তু আমি অনেক ধরনের ব্যাকরণের নানা অধ্যায় নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা জানতে চাইলে এবং দেখতে চাইলে অবশ্যই সেটা চলে যাবে, গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ, তাহলে নিখুঁতভাবে আরো ডিটেলসে জানতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি স্বরসন্ধি তো কাকে বলে আমরা জেনে নিয়েছি। এবার আমরা স্বরসন্ধির বিভিন্ন সূত্র নিয়ে এখন আলোচনা করব, যে অর সাথে অ মিলে কি হয়, আর সাথে আ মিলে কি হয়, হস্যই আর হস্যই মিলে কি হয়। এই ধরনের অনেক অনেক সূত্র আমাদের জানতে হবে। দেখো, আমরা কিন্তু অনেকে শব্দ মুখস্থ করি। সন্ধির ক্ষেত্রে বা ব্যাকরণের ক্ষেত্রে কোনো শব্দ মুখস্থ করাটা ঠিক নয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, সূত্রগুলো মুখস্থ করতে হবে। এই সূত্রগুলো কিন্তু শিখে রাখলে বা জেনে রাখলে তাহলে অনেক 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 শব্দগুলোর অবশ্যই তোমরা তার সন্ধি বিচ্ছেদ বলো বা অন্যান্য যে ব্যাকরণগুলো আছে তোমরা বুঝতে পারবে। তাই সূত্রগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। চলো আমি এই সূত্রগুলো আলোচনা করছি। সময়কে সংক্ষিপ্ত করার জন্য আমি সূত্রটা লিখে রেখেছি, একটু লক্ষ্য করো ভালো করে। অ যুক্ত অ মিলে হয় আ। যেমন নবান্ন, এই নবান্ন শব্দে এখানে দেখো আকার রয়েছে। এই আকারটা কি করে এলো না, এই নব অ এবং এই অন্যের অ, এই দুটো অ মিলে এই আকার হয়েছে। এবার আমি বলি নবান্ন, এটা সন্ধি বিচ্ছেদ করতে গিয়ে আমরা নবযুক্ত অন্য লিখেছি, কিন্তু আমরা তো নবাযুক্ত অন্য লিখতে পারতাম, কিন্তু লিখিনি কেন? লিখিনি এই জন্য, নবা বলে কোনো কিছু মানে নেই, কিন্তু নব নামে একটা কিন্তু অবশ্যই মানে আছে। নব কথার অর্থ হচ্ছে নতুন, আর অন্য কথার অর্থ তোমরা তো জানোই, অন্য কথার অর্থ হচ্ছে ভাগ। তাহলে দুটোর মানে আছে বলেই এই দুটো কিন্তু সন্ধি হয়েছে, ঠিক না? এবার চলে যাচ্ছি, ও আর আ মিলে হয় আ। যেমন হতর অ, আশার আ, এই ও আর আ মিলে একটাই আতে পরিণত হয়েছে, হতাশা। আ এবং ও মিলে হয়েছে আ। যেমন কথার আ, অমৃতের অ, এই দুটো মিলে হয়েছে কথামৃত। মানে আ আর অ একটা মিলেই হয়েছে আকা। কথার মানে আছে, অমৃতেরও অবশ্যই মানে আছে, এই জন্য এই দুটো মিলে হয়েছে একটাই শব্দ কথামৃত। এবার চলে যাচ্ছি হস্যই এবং হস্যিকার মিলে কি হয়, দীর্ঘইকার। রবি যুক্ত ইন্দ্র, রবির হস্যই এবং ইন্দ্রর ই, এই দুটো মিলে দীর্ঘইকার হয়েছে। যেমন এখানে দীর্ঘইকারটা হয়েছে, ই দীর্ঘইকার হয়েছে। রবি, রবি মানে কি বলতো, রবি মানে সূর্য, ইন্দ্র মানে দেবরাজ ইন্দ্র, এই দুটোর মানে আছে। তাই এইভাবে আমরা র বয়দীর্ঘই করতে পারলাম না, কেন? র বয়দীর্ঘের কোনো মানে নেই, র বয়সের মানে আছে, সেই জন্য রবি করেছে। হস্য এবং দীর্ঘই মিলে দীর্ঘইকার হয়। যেমন অগ্নিযুক্ত ঈশ্বর, অগ্নিশ্বর। বানানটা ভালো করে লক্ষ্য রাখো, অগ্নিশ্বর বানানটা আমরা অনেকেই ভুল করি, অ গয় নয় হস্যইকার, কিন্তু বানানটা ভুল। বানানটা সঠিক বানানটা কি, অগ্নিশ্বর হবে। কেন না, অগ্নি অ গয় নয় হস্যইকার দীর্ঘইকার মিলে কিন্তু হয় অগ্নি, বানানটা অ গয় নয় হস্যইকার, অগ্নি অ গয় নয় দীর্ঘইকার নয়, সেই জন্য এখানে হস্যইকার
এবং এই দীর্ঘইকার দুটোই মিলে কিন্তু দীর্ঘইকার হয়েছে। বুঝতে পেরেছো? আর অগ্নির মানে আছে, ঈশ্বরের অবশ্যই মানে আছে, তোমরা জানো। তাই দুটো মানে থাকতে হবে, মানে বিহীন কোনোভাবে বিচ্ছেদ হবে না। এবার দীর্ঘইকার মিলে হচ্ছে দীর্ঘইকার, যেমন সচি যুক্ত ইস, সচিস। এখানে সচি, এই সচি চয়সে হতে পারতো, কিন্তু না। আমরা জানি নিমাই এর মার নাম ছিল সচি মাতা, সেক্ষেত্রে এই সচি মাতা বানানটা ছিল চয় দীর্ঘই, সেই জন্য চয় দীর্ঘই করেছি ইস। আর ইস সর্বদা সব ক্ষেত্রে যখন ইস ভাগ করবে, বিচ্ছেদ করবে, ইস বানানটা সর্বদা দীর্ঘই তালব্য হবে, হর্ষই কখনো করবে না, ভুল হয়ে যায় তাহলে সচিস। এবার দীর্ঘই এবং হর্ষই দুটো মিলে দীর্ঘইকার হচ্ছে কি? দীর্ঘই এবং হর্ষইকার মিলে দীর্ঘইকার হচ্ছে, যেমন সচি যুক্ত ইন্দ্র, সচিন্দ্র। সচি দীর্ঘইকার, ইন্দ্র এইখানে দীর্ঘইকার, আর এখানে হর্ষইকার, এই দুটো মিলে দীর্ঘইকার হয়েছে। 3 নম্বর সূত্রে চলে আসছি, হর্ষ এবং হর্ষকার মিলে দীর্ঘকার হয়, ঠিক না? যেমন কট সু হর্ষকার আর উক্তি হর্ষু কয়ত হর্ষিকার উক্তি, তাহলে এখানে হর্ষকার এবং হর্ষকার এই দুটো হর্ষকার মিলে হচ্ছে দীর্ঘকার। তারপর বলছে হর্ষ যুক্ত দীর্ঘ সমান দীর্ঘকার, কেমন? সিন্ধুর হর্ষ, উক্তির দীর্ঘ, এই হর্ষ আর দীর্ঘ দুটো মিলে কি হয়েছে? সিন্ধুর্মি, দীর্ঘকার, সিন্ধুর্মি হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি পরের সূত্রে। 4 নম্বর সূত্র, অযুক্ত হর্ষই মিলে একার হয়। যেমন তোমাকে যদি প্রথমে একটা শব্দ দিয়ে দেওয়া হয়, বলো তো এর সূত্র কি হবে? ধরো নরেন্দ্র আছে, তাহলে নরেন্দ্র এই শব্দের মাঝখানে একার রয়েছে, একারটা কিসে কিসে হয় না? অ থাকবে এক পারে আর এক পারে ই থাকবে। যদি অ আর ই থাকে তবেই দুটো মিলে একার হয়। এইভাবে আমরা একটা শব্দকে দেখে সূত্রটা ভাঙতে পারি। এখানে রয়েছে নর অ, ইন্দ্র ই, অ আর ই মিলে হচ্ছে একার, এইকার চলে এসছে শব্দের মাঝখানে। বুঝতে পেরেছ? একইভাবে অযুক্ত দীর্ঘইকার মিলে কি হয়? একার হয়। যেমন দেব যুক্ত ইস, দেবের অ আর ইসের দীর্ঘই। ইস বানানো সর্বদা কিন্তু হর্ষই হয় না, সর্বদা দীর্ঘই, সবসময় ইস বানানটা দীর্ঘই হবে। তাহলে অ আর দীর্ঘই মিলে হবে দেবেশ, তাহলে এ হয়েছে, এই এটা এখানে চলে এসেছে। তারপরে আ এবং হর্ষই এই দুটো মিলে হয় একার, যেমন রাজ, এটা কিন্তু বানানো ভুল আছে, রাজা হবে। রাজ বলে কোনো মানে হয় না, হয়তো নামের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যখন আমরা রাজেন্দ্র কথাটা বলছি, রাজাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকেই রাজেন্দ্র বলা হচ্ছে, তখন কিন্তু সেই রাজেন্দ্র রাজা কথাটা চলে আসছে। তাই রাজা যুক্ত ইন্দ্র, রাজেন্দ্র। তাহলে রাজা আ আর হর্ষই এই দুটো মিলে দীর্ঘ একার হয়েছে। এবার চলে যাচ্ছে 5 নম্বর সূত্রে, অ যুক্ত হর্ষই মিলে ওকার হচ্ছে। চন্দ্র যুক্ত উদয়, দেখো একটা শব্দের মাঝখানে যখন চন্দ্র ও চলে আসছে, দেখো চন্দ্রোদয়, এই চন্দ্রোদয় ও কারটা কি করে এলো আমাদের বুঝতে হবে। ও কারটা এইভাবে এলো, যদি এক পারে যদি চন্দ্র অ থাকে, আবার অপর পারে যদি উ থাকে হর্ষ, তাহলে এই দুটো মিলেই কিন্তু ওকার হয়। এইভাবে কিন্তু আমাদের ভাঙতে হবে, চন্দ্রযুক্ত উদয়। তারপরে আসছে এক পারে অ, আবার অপর পারে দীর্ঘ, তাই তো? অ আর দীর্ঘ মিলে কি হচ্ছে? নবরা। কি ওকা চলে আসছে, এই ওকাটা কি করে এলো? এক পারে অ এসেছে, অপর পারে দীর্ঘ এসেছে, তাহলে এখানে নবযুক্ত ওরা, এই ক্ষেত্রে ওকার এসেছে। এবার চলে যাচ্ছি পরের সূত্রে, আ এবং হর্ষকার মিলে হচ্ছে ওকার। যেমন যথাযুক্ত উচিত, যথার আ, উচিতের হর্ষ, যথার আ, উচিতের হর্ষ, এই দুটো মিলে কিন্তু কি হয়েছে? ওকার হয়েছে, এই ওকার চলে এসেছে। গঙ্গা যুক্ত উর্মি, দেখো উর্মি বানানটা দীর্ঘ হয়, এই জন্য দীর্ঘ দেওয়া হয়েছে। আর গঙ্গা আ, গঙ্গার আ, উর্মি দীর্ঘ, এই দুটো আর উ মিলে কিন্তু গঙ্গোর্ম হয়েছে। সুতরাং যখন দেখতে পাচ্ছি কোনো শব্দের মাঝখানে ওকার আসছে, তখন কিন্তু হয় অ কিংবা হর্ষ দুপারে থাকবে, না হয় অ দীর্ঘকার দুপারে থাকবে, না হয় আ হর্ষকার দুপারে থাকবে, না হয় আ দীর্ঘকার দুপারে থাকবে, যদি ওকার থাকে কোনো শব্দের মাঝখানে, তবে ব্যতিক্রম দু একটা আছে। আচ্ছা, আপাতত আজকের এই 5 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা করলাম, এটা তোমাদের পরীক্ষার জন্য। কিন্তু এরপরে যে সমস্ত স্বরসন্ধির উপর সূত্রগুলো রয়েছে, আমি কিন্তু আমার নিজস্ব চ্যানেল পাঠতরী নামক চ্যানেলে আলোচনা করেছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই সন্ধি প্রশ্ন আসে, তোমরা বড় হলে আরো বিভিন্ন রকম প্রশ্ন, অন্যান্য ক্লাসগুলো রয়েছে, উঁচু ক্লাসগুলো রয়েছে, সন্ধি নিয়ে আলোচনা রয়েছে,
সেগুলো পরীক্ষায় পড়বে। তোমরা জানতে চাইলে অবশ্যই কিন্তু এই পাঠ তৈরি নামক চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের দেখার সুবিধার্থে শেয়ারও করে দেবে। আপাতত আজকের ক্লাস এইটুকু।